দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহের 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে কৃষি ও খাদ্য নিরাপত্তা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে যে জিনিসটি জানতে চাইব, কৃষির সাথে কিন্তু কৃষকের যে নিরাপত্তাটুকু বিষয়টুকু আছে, তাদের যে আমরা যেটাকে বলি তারা যে পরিমাণ উৎপাদন করে সেই পরিমাণ যে টাকা তাদের কাছে আসার কথা সেটা কিন্তু না। এক ধরনের নিরাপত্তাহীনতা কিন্তু তাদের সেই জায়গাতে দেখা যায়, এখনও কিন্তু সেই জিনিসটি বিরাজ করছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি গতকালও কিন্তু একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে অপুষ্টি এবং ক্ষুধার্তের সংখ্যা দেশে বাড়ার পরিমাণটা বেশ বড়। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম বিষয় হলো যে আমাদের খাদ্যের যে বৃদ্ধিটা হয়েছে মূলত সকল সেক্টরে একরকম বৃদ্ধি হয়নি। আমাদের খাদ্যশস্য যেটা ধান, সেটাতে আমরা কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে এবং আমরা যেটা বলি যে মোটামুটি আমাদের সেলফ সাফিসিয়েন্ট সেরকম। কিন্তু কেবলমাত্র এটা আমাদের শর্করা জাতীয় খাদ্যের যোগান দিয়ে থাকে। আমাদের কিন্তু খাদ্যের উপাদানের কথা যদি চিন্তা করি তাহলে আমিষ লাগবে। আমিষের জন্য আমাদের ঘাটতি রয়েছে যেমন মাংসের উৎপাদনে, আমাদের ডিমের উৎপাদনে, আমাদের দুধের উৎপাদনে। এই তিনটাতেই কিন্তু আমাদের ঘাটতি রয়েছে। মাছ আমাদের বেশ এগিয়েছে বটে, কিন্তু এমন পর্যায়ে আগায়নি যে এটি আমাদের যা চাহিদা সেইটি সম্পূর্ণ পূরণ হবে। ফলে আমিষে আমাদের একটা ঘাটতি রয়েছে। আবার আমিষের একটা ভালো উৎস কিন্তু ডাল শস্য। ডাল শস্য কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ নই, আমাদেরকে বাইরে থেকে আনতে হয়। ফলে এইখানেও একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের শরীরের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ খাদ্যের উপাদান হলো আপনার তেল, যাকে আমরা চর্বি বা তেল বলি। আমরা তেলও কিন্তু ঘাটতি রয়েছে, আমরা বাইরে থেকে সেটা নিয়ে আসি। আবার ভিটামিন এবং খনিজ লবণ, এই দুইটা হলো খাদ্যের আরও দুইটা গুরুত্বপূর্ণ উপাদান। তো আপনি যদি অনেক বেশি শাকসবজি খেতে পারেন, অনেক বেশি ফলমূল যদি আপনি খেতে পারেন, কিংবা আপনার চাহিদা মোতাবেক যে ফলমূল শাকসবজি খাওয়া দরকার, তাহলে পরে আপনি সেখানে এই খনিজ লবণ কিংবা ভিটামিনের চাহিদাটা মেটানো সম্ভব হবে। তো আমরা তো এই সকল ক্ষেত্রগুলোর একরকমের গ্রোথ করতে পারি। মূলত যেহেতু আমাদের প্রধান খাদ্য হলো ভাত, আমরা সেই দিকটাই সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছি। এখন কিন্তু সরকারও চেষ্টা করছে যে এটার পাশাপাশি আমাদের মাছের ক্ষেত্রে আমাদের উন্নতি করা, আমাদের পশুপালনের যে বিষয়গুলো, ডিম বলেছি, আমরা বলেছি দুধের কথা, মাংসের কথা, সেগুলো বাড়ানো, এবং শাকসবজি আর ফলমূল কী করে বৃদ্ধি করা যায় সেইগুলো। আপনি জানেন যে আমাদের জমি দিন দিন কিন্তু কমছে, এবং যে জমি সাগর থেকে নতুন করে আসছে সেটি এখনও আবাদযোগ্য হয়ে ওঠেনি। হয়তো আমরা যদি সেগুলোকে ব্যবহার করতে পারি, আগামী দিনের জন্য এগুলো একটা অ্যাসেট হতে পারে। আজকের দিনের কিন্তু বড় হলো যে আমার এই আবাদি জমি কমছে এবং চাহিদা বাড়ছে, প্রতিদিন নতুন মুখ কিন্তু যোগ হচ্ছে। ফলে এটার সঙ্গে সারাক্ষণ লেগে থাকা এবং আমাদের যে চাহিদা, আপনি যত ইনকাম বাড়বে মানুষের, তার চাহিদা কিন্তু বেড়ে যাবে। সে তখন কেবল ভাত খেয়ে, কেবল গোলালু খেয়ে সে কিন্তু সুখে থাকবে না। সে চাইবে ফলমূল খেতে, শাকসবজি খেতে, এবং আমাদের ইনকাম কিন্তু বাড়ছে, ফলে চাহিদাও কিন্তু বাড়ছে। ফলে এর সঙ্গে সাযুজ্য রেখে আমরা যেটাকে সত্যিকার অর্থে খাদ্য নিরাপত্তা বলি, সেইটি পুষ্টির বিবেচনায় নির্ধারণ করার সময় বা ওই অবস্থায় আমরা এখনও উপনীত হই। এর জন্য আমাদের আরও নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে হবে এবং আরও অনেক দূর আমাদের যেতে হবে। ক্ষুধার্তের বিষয়টুকু যদি বলে, অপুষ্টি এবং ক্ষুধার্ত মানুষের সংখ্যাটা কিন্তু বেশ বড় আকার ধারণ করেছে। শহরের দিকে যদি নজর দেয় সেই সংখ্যাটা কিন্তু কম নয়, গ্রামের দিকে নজর থেকেও কিন্তু শহরে এটা বাড়ছে। বাড়ার কারণটা কি শুধুমাত্র আয়ের বৈষম্য? একটা জিনিস ঠিক যে উৎপাদন বৃদ্ধি হওয়া মানেই কিন্তু খাদ্য একজনের কাছে পৌঁছে যাওয়া নয়। কারণ উৎপাদন যেখানে হলো তার থেকে এটা তার কাছে যেতে হবে প্রথম, আর দ্বিতীয় হলো যার প্রয়োজন তাকে এটা কেনার সামর্থ্য থাকতে হবে। আমার দেশে, আমার শহরে, বাজারে কি ফলমূলের অভাব রয়েছে? মনে হবে না অ্যাপারেন্টলি দেখে, কিন্তু আমার লোক কেন পুষ্টিহীন থাকবে? কারণ সেই লোকের
এটা ক্রয় করবার মতো যে ক্ষমতা, ক্রয় ক্ষমতা, সেইটা কিংবা তার যে কর্মের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকের নেই। ফলে ওই দিকগুলো যদি আমরা ভাবতে পারি, মানুষের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টা, এবং পুষ্টির কথা যদি বলি, অনেক অনেক অর্থ রয়েছে, এরকম লোকও কিন্তু পুষ্টি সমৃদ্ধ নয়, কারণ তার পুষ্টির অভাব, মানে জ্ঞানের অভাব রয়েছে। একটা লোক যদি তিন চার রকমের জিনিসই কেবল খেতে থাকে, খুব দামি জিনিস, কিন্তু সব রকমের জিনিস খেলো না, কিংবা সে মাছ খেলো তো দুধ খেলো না, কিংবা সে সবজি খেলো তো ফল খেলো না, তাহলে কিন্তু তার পুষ্টির নিরাপত্তার যে বিষয়টি, সেটি রক্ষিত হবে না। ফলে খাদ্যের যে 6টি উপাদান মানুষকে খেতে হয়, সেইটা বিবেচনা করে কিন্তু আমাদের খাবারটা নির্ধারণ করতে হবে, বাছাই করতে হবে। আমরা আসলে সেই পর্যায়ে তো এখনো ওইভাবে সাধারণ মানুষকে ওইমুখী করতে পারিনি, কিংবা সেই শিক্ষাটাও কিন্তু আমরা এখনো দিতে পারিনি। কাজে এখানে দুইটা জিনিস, একটা হলো আমাদের উৎপাদনের কিছু ঘাটতি রয়েছে, আমরা সবগুলোর চাহিদা মেটাতে পারছি না। আরেকদিকে মানুষের যে এই বিষয়ে যে সচেতনতা, খাদ্য পুষ্টি নিরাপত্তার বিষয়টি, সেটাও কিন্তু রয়েছে। ফলে এগুলোর সমন্বয় নিশ্চয়ই হবে, আরও সময় লাগবে, এবং এগুলো নিয়ে সরকারও ভাবছে, সাধারণ মানুষও ভাবছে। আমাদের এই যে ক্রমশ দিন দিন গড় আয়ু বেড়ে যাচ্ছে, তার কারণ কি? আমাদের খাদ্যাভ্যাসেও কিন্তু কিছু পরিবর্তন আসছে, এবং মানুষ খাদ্যের প্রতিও কিছুটা যত্নশীল এবং সচেতন হচ্ছে। সচেতনতার মাঝখানে তারপরও যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো নিয়ে আপনার সাথে একটু পরে আলোচনা করব, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলছি ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়ার সাথে। আমরা কৃষি জমির পরিমাণ কমে আসছে, আপনি নিজেই বলেছেন, আপনার কথার সূত্র ধরেই বলছি। পুষ্টিহীনতার কথাগুলো চলে এসছে। এখন কি আমাদের উচিত যে, যেহেতু জায়গা জমি সবকিছু কমে আসছে, সমন্বিত খামার কিংবা এই ব্যবস্থাপনার দিকে নজরটা একটু বেশি বাড়ানোর? আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আগে জমিতে বছরে একটা ফসল করতাম, সেটা কিন্তু আর এখন নেই। এখন যেখানে সম্ভব ন্যূনতম পক্ষে আমরা 2টা ফসল করি, অনেক জমিতে আমরা 3 ফসল করি। এটা শুরু হয়ে গেছে, এবং কেউ কেউ এখন ভাবছে যে স্বল্প মেয়াদী ফসল হলে এক জমিতে বছরে 4 বার ফসল করা যায় কিনা। এগুলো কিন্তু করা হচ্ছে এই কারণে যে জমি যেহেতু আমাদের কম এবং মানুষ বেশি, এবং এত মানুষের চাহিদা মেটাতে হলে, এবং আমাদের কেবল তো খাদ্য নয়, পুষ্টির বিষয়েও জড়িত, ফলে আমাদেরকে কিন্তু ভাবতেই হচ্ছে যে বছরে কত বেশি সংখ্যক ফসল একটা জমি থেকে আমরা করতে পারি। তাতে জমির উপর কিন্তু একটা ভীষণ চাপ বাড়ছে, এটাও বুঝতে হবে। এবং জমি তো তাকে খাবার দিলে তাহলে কিন্তু জমি খাবার দেয়, কারণ ওই গাছপালা তো খাবার আহরণ করতে হবে। ফলে ওই জমিকেও কিন্তু সেইভাবে ব্যবস্থাপনার একটা বিষয় রয়েছে। এবং আপনি জানেন যে আমাদের গোবর এখন আগের মতো আর নেই গ্রামে গঞ্জে। ফলে আমরা আগে যেমন গোবর মানুষ সকল জমিতেই ছিটিয়ে দিত, আজকে কিন্তু সেই সুযোগ নেই। তাকে নানা রকম কম্পোস্ট তৈরি করতে হচ্ছে, তাকে নানা রকম কেঁচু সার তৈরি করতে হচ্ছে, এবং এগুলো করে আমরা এক জমি থেকে কিন্তু অনেকগুলো ফসল পাবার চেষ্টা করছি। এটি অব্যাহত থাকবে, কারণ মানুষ যেহেতু বাড়ছে, জমি কমছে, ফলে এর তো কোনো বিকল্প থাকবে না। আমাদের ভার্টিক্যালি কিন্তু যেতে হবে, আমরা তো হরাইজন্টালি খুব একটা এক্সপানশন করতে পারবো না, জায়গা তো আমাদের নেই। ফলে আমাদের উপরের দিকেই যেতে হবে, এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিক হলো, আমরা এই সময়ের মধ্যে যদি পুষ্টির বিষয়টা ভাবি, এই বিষয়ে কিন্তু গবেষণা হচ্ছে। এবং আপনি জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের ধান গবেষণা থেকে জিঙ্ক রিচ ধান উদ্ভাবন করা হয়েছে। এটা কিন্তু এই জিঙ্কের আমাদের যে ঘাটতি, এবং এটার ঘাটতি হলে মানুষের বিকাশ এবং বুদ্ধি, এই দুইটাই কিন্তু সমস্যায় পড়ে, বিশেষ করে ছোট বাচ্চারা। ফলে আমরা বিজ্ঞানীরা এখন জিঙ্ক সমৃদ্ধ ধান উদ্ভাবন করেছে। আপনি জানেন কিনা যে আগে আমরা একটা মিষ্টি আলু খেতাম যেটা ভিতরে সাদা, এখন যে মিষ্টি আলু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এটার ভিতরে হলুদ, অর্থাৎ এটা অনেক বেশি ভিটামিন এ সমৃদ্ধ। আমরা যদি এর ব্যাপক প্রসার ঘটাতে পারি, তাহলে কিন্তু মানুষের যে ভিটামিন এর যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু অনেকটা দূর করা সম্ভব হবে। আমাদের সেই রকম
সেই রকম আপনার ডাল শস্য নিয়ে আসা হয়েছে, যেটা একদিকে জিঙ্ক সমৃদ্ধ, আরেকদিকে আয়রন সমৃদ্ধ। ফলে আমাদের আয়রনের ঘাটতি এবং জিঙ্কের ঘাটতি মেটাবে। অর্থাৎ আমি পুষ্টির কথাগুলো বলছি, যে আমাদের ফসলের জাতের মধ্যেই এখন পুষ্টি গুণ সমৃদ্ধ জাত আমাদের যারা বিজ্ঞানী তারা এগুলো উদ্ভাবন করছে, এবং এগুলোর বীজ বাড়ানো হচ্ছে যাতে আগামী দিনে মানুষ দেশব্যাপী এগুলো করতে পারে। ফলে একদিকে যেমন আমাদের জমির নিবিড়তা বাড়ছে, ফসলের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ফসলের মধ্যে আমরা চেষ্টা করছি যে এমন সব ফসলের জাতকে অন্তর্ভুক্ত করা যাতে সেটি আমাদের খাদ্যের যে চাহিদাগুলো, আমাদের ভিটামিনের যে চাহিদাগুলো, অনুপুষ্টি যেটাকে বলে, সেগুলোর চাহিদা যেন এখানে পূরণ করা যায়, সেইগুলো এই সিস্টেমের মধ্যে নিয়ে আসবার চেষ্টা হচ্ছে। ফলে সমন্বিত একটা কার্যক্রম সকলের, একদিকে বিজ্ঞানী, একদিকে সম্প্রসারণবিদ, একদিকে মাঠকর্মী, একদিকে আমাদের কৃষক ভাইয়েরা এবং সরকারের প্রণোদনা, এই সব কিছু মিলেই কিন্তু এই ব্যবস্থাটা একটা শুভ পরিণতির দিকে যাবে বলে আমরা আশা করি। কেননা আমাদের জনমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের যেমন, আমাদেরও তেমন। ডক্টর রশিদ, একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরছি আপনার কাছে একটু পরে। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আবারও ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ডক্টর রশিদ, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। এই বিষয়ের মধ্যে কৃষির যে জিনিসটা এখন দেখা যাচ্ছে, আপনি নিজে বলেছেন আমরা হরিজন্টালি থেকে এখন ভার্টিক্যালি চলে আসার কথা। কৃষি পদ্ধতিগুলোর পরিবর্তন হচ্ছে, বৈজ্ঞানিক বিভিন্ন জিনিস চলে আসছে, হাইড্রোফোনিক পদ্ধতি এখনো বাংলাদেশে ততটা প্রচলিত না হলেও কিন্তু মানুষের মুখে মুখে এখন ছড়িয়ে পড়ছে। শেষ পর্যন্ত কি আমরা এই পদ্ধতিগুলোকে, আধুনিক পদ্ধতিকে যদি একসাথে করতে পারি, তাহলে কি আমরা কৃষি জায়গাটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবো কিনা? কৃষি একটা খুব গতিশীল জিনিস, এটাকে আমরা কোথাও এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবো না। এবং একদিকে আমাদের প্রয়োজনে এবং বিজ্ঞানের নানা প্রযুক্তি আসবার কারণে কৃষি তার গতিশীল ধারা সে বজায় রাখবে। তার অনুষঙ্গ হিসাবে আমরা যারা বিজ্ঞানীরা কাজ করছেন, যারা কৃষক কাজ করছেন, সকলে মিলিয়ে এটা করতে হবে। আপনি হাইড্রোফোনিক্সের কথা বলছেন, আজকে হয়তো মনে হতে পারে যে এই অবস্থায় আমাদের এটা ঠিক হবে কিনা বা আমরা কতটা যেতে পারবো, কিন্তু এই কথা ঠিক যে বাইরে অনেক দেশই হাইড্রোফোনিক্স হচ্ছে। এবং আমার যখন আপনি কোয়ালিটি প্রোডাক্ট যখন চাবেন, আপনি সকল ফসলে হাইড্রোফোনিক্স করা যাবে না, এটা হাই ভ্যালু ক্রপসে যেতে হবে। যেই ফসলগুলোর অনেক দাম, আপনি গাজরের কথা বলেন, টমাটোর কথা বলেন, কিংবা ধরেন এই যেগুলো শশা, ভালো শশার কথা বলেন, যেগুলো বাজারে হাই প্রাইস পাওয়া যাবে, সেগুলো একসময় হাইড্রোফোনিক্সে হয়তো যাবে। বাইরে কিন্তু তাই হয়েছে অনেক দেশে। আমাদের এখনো অনেক জলাভূমি রয়েছে, যেমন আমাদের দক্ষিণাঞ্চলের এখন পানিতে ভাসমান বেড করে মানুষ আবাদ করছে। ভাসমান বেডের মধ্যে সে নানা রকম শাকসবজি এগুলো কিন্তু করছে। এবারে বন্যায় আমরা সেই চিত্রটা দেখেছি। অনেক জায়গায় এরকম ভাসমান বেড করে আরও যেন ফসলের পরিবর্তন করা যায়, সেই টেকনোলজিগুলো ডেভেলপ করার বিষয় কিন্তু রয়েছে। আপনি সকল জায়গায় কিন্তু হচ্ছে না, অনেক জায়গা তো পড়ে আছে এখনো। বলে এগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। আরেকটা জিনিস, যে টেকনোলজিকে আমরা কখনো ঠেকিয়ে রাখতে পারবো না, কেননা গবেষণার ফলেই কিন্তু টেকনোলজি আসছে। আমরা যেমন বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি, তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাতে হবে। এবং আমরা যেমন জিএম বেগুন আমরা অলরেডি বাজারজাত করেছি কিংবা অবমুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের যেমন গোল্ডেন রাইস নিয়ে কাজ হচ্ছে, যে রাইস থেকে আমরা ভিটামিন এ পাবো, এগুলোর কাজ চলছে। আমাদের খরা সহিষ্ণু, আমাদের লবণাক্ততা সহিষ্ণু, আমাদের জলমগ্নতা সহিষ্ণু, এরকম নানা রকমের জাত নিয়ে কিন্তু কাজ হচ্ছে। মাছের দিকে যদি আর মাছের কথা যদি বলি, আপনি জানেন যে এইবার ইলিশের ব্যাপারটা কিন্তু দেখেছেন, যে খুব কম মানুষ বাংলাদেশের আছে যে এইবার ইলিশ হাতে পায়নি। তার মানে কি, শুধু নদী ব্যবস্থাপনা একটা নির্দিষ্ট সময়ে না ধরাটা আপনি এনহ্যান্স করেছেন, যে ধরা যাবে না এই সময়টা, অল্প কদিন, তাতেই দেখেন এটা এরকম হয়েছে। তার মানে কি, এটা একটা ব্যবস্থাপনার বিষয়। আমাদের এখনো কিন্তু অনেক জলাশয় রয়েছে যেখানে মাছ চাষ শুরু হয়নি, এবং সেই সব জায়গায় যদি মাছ চাষের বিস্তার করা যায়, আর আমাদের যেগুলো এমনি প্রাকৃতিক জলাশয় রয়েছে যেখান থেকে আমরা মাছ শুধু আহরণ করি, সেগুলোকে আমরা যদি প্রোটেক্ট করি,
যে আমরা একটা সময় পর্যন্ত আমরা মারবো না, সকলে মিলে আপনি সকল মৎস্য চাষিকে একত্রিত করবেন, আপনি যারা সরকারি কর্মকর্তা যারা এদেরকে বোঝাবে তাদেরকে একত্রিত করবেন, সবাই মিলে যদি মাছ চাষের বিষয়টাকে আরো গুরুত্ব দেওয়া যায়, সেখানেও কিন্তু মাছ চাষ করার আরো অনেক সুযোগ রয়েছে। আপনি যেমন বলছেন, আমাদের টার্কির কথা বলছিলেন আপনি, যে বাংলাদেশে এখন টার্কির চাষ শুরু হয়েছে, বাংলাদেশে কোয়েলের এখন ঘরে ঘরে চাষ শুরু হয়েছে। অর্থাৎ সকলের এইভাবে সম্মিলিত প্রচেষ্টায় এবং আমাদের যতগুলো অ্যাভিনিউজ রয়েছে আমাদের কৃষিতে এগুলো যুক্ত করবার, সেই সবগুলোতেই কিন্তু আমাদের আসলে টাচ করতে হবে। কারণ যেহেতু আমাদের চাহিদার একটা ব্যাপক চাহিদা রয়েছে এবং পুষ্টির বিষয়টি যেহেতু সামনে চলে এসছে, ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি, এটি মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির বিষয়টি মাথায় নিয়ে এটা আমাদের করবার কোনো বিকল্প নেই। সামনের দিনগুলোতে কিন্তু আমরা আশা করতে পারি যে দামের যে বিষয়টুকু আছে সেটি কি আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে সে দামটুকু সবার হাতের নাগালে আনা যাবে কিনা। এখনো কিন্তু চালের দাম যদি তাকিয়ে থাকি, সিন্ডিকেট বলেন বা যেটা বলেন, তারপরেও কিন্তু হাতের নাগালে বাইরে কিন্তু চলে যায়। মধ্যবিত্ত কোনো না কোনো সময় কিন্তু একটু দীর্ঘশ্বাস ফেলে। আমরা কি সেই সুদিনের বাংলাদেশটুকু দেখতে পাবো কিনা? আমরা তো সবসময় একটা সোনার বাংলা হবে, সুন্দর বাংলা হবে এবং এদেশের মানুষ খেয়ে পয়ে সুন্দর করে বাঁচবে, সেটা সবসময় আমরা চাই, আশা করি, প্রত্যাশা করি। তবে আমাদের সীমাবদ্ধতাগুলো পাশাপাশি বিবেচনায় রাখতে হবে এবং সেইভাবে সরকারের যদি প্রণোদনা থাকে এবং আমাদের কৃষকরা কিন্তু বরাবরই খুব উদ্ভাবনী শক্তি সম্পন্ন। আমরা যদি একটা প্রযুক্তি তাদেরকে দেই, তারা তো সেটা নেয়, প্রয়োজনে তারা এটাকে আবার কিছুটা রূপান্তর করে নেয় অনেকে, যে একটুখানি এইরকম করে নিলে এটা আরও বেশি ইফেক্টিভ হয়। এই যে একটা ব্যাপার, উদ্ভাবনী শক্তি আমাদের কৃষকের রয়েছে, কিংবা আমরা যদি আমাদের খামারিদের কথা বলি, কিংবা আমরা যদি মৎস্য চাষিদের কথা বলি, তারা একটা মাছের পেট থেকে ডিম বের করা, সেই ডিম থেকে পোনা করা, সেটাকে আবার বহন করা, আবার নিয়ে এই পুকুরে কিংবা নদীতে দেওয়া, যে সঞ্জীবনী শক্তির মাধ্যমে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে। আমরা মনে করি আর কি যে এরকম এক সময় হবে, যে অবশ্যই আমরা আগাব। ডক্টর শহীদুর রশীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।